এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে কেউ লিখতে পারবেন না ডক্টর। হাইকোর্টের রায় না মানলে কাল থেকে আইনি ব্যবস্থার নির্দেশ। এমবিবিএস এবং বিডিএস চিকিৎসক ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। ডাক্তার পদবি এবং ডাক্তার সমর্থক যে কোনো শব্দ তারা ব্যবহার করতে পারবে না। আজকে এই রায়ের মাধ্যমে পরিষ্কার হয়ে গেল। আজকে এই রায় একটা স্বাস্থ্য খাতে একটা ইতিহাস হয়ে থাকবে। আজকে রায় যদি আদালত যাইতো তাহলে বাংলাদেশে চিকিৎসা ক্ষেত্রে অপচিকিৎসার দ্বার উন্মোচিত হইতো। রায়কে স্বাগত জানালেন চিকিৎসকরা। অন্য 4 দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শাপলা চত্বরে গণহত্যার মামলায় শেখ হাসিনা, সাবেক মন্ত্রী আইজিপি ও ইমরান এইচ সরকার সহ 9 জনের বিরুদ্ধে পরোয়ানা ট্রাইব্যুনালের 4 জনের গ্রেফতার দেখানোর নির্দেশ। পতিত ফ্যাসিস্ট সরকারের বিচারে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি বিএনপির। দলকে দোষারোপ করে জনবিচ্ছিন্ন করার অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি। সোনালী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় 900 কোটি টাকা আত্মসাৎ। চট্টগ্রামে মডার্ন স্টিল মিলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। দুদকের 3 সদস্যের কমিটি গঠন। এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে কেউ ডক্টর লিখতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদেশ না মানলে আইনি ব্যবস্থার নির্দেশও দিয়েছেন। এদিকে আদালতের রায়কে স্বাগত জানিয়ে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান চিকিৎসকরা। পাশাপাশি অন্য 4 দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। নামের আগে ডাক্তার পদবি ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে চলছে আন্দোলন। এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ এই পদবি যেন ব্যবহার করতে না পারেন তা নিয়ে আন্দোলনে দেশের সব মেডিকেল কলেজ শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরা। এবার হাইকোর্টের রায়ে নিশ্চিত করা হলো এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে কেউ ডাক্তার লিখতে পারবেন না। রায়ে বলা হয়, আজ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয়, তবে বৃহস্পতিবার থেকে নির্দেশনা ভঙ্গ করে এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিএমডিসি 2010 বিএমডিসি 29 ধারা অনুসারে এই কথাই বলা আছে যে এমবিবিএস শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস গ্রাজুয়েট চিকিৎসকই ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে এবং অন্য কেউ পারবে না। এটা আবার কার্যকর হলো। এই আইনে স্থগিতাদেশ দেওয়া ছিল, সেই স্থগিতাদেশ আজকে তুলে নেওয়া হলো। এদিকে আদালতের রায়কে স্বাগত জানিয়ে দ্রুত গেজেট প্রকাশ করে বাস্তবায়ন করার দাবি জানান চিকিৎসকরা। নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান তারা। আমরা আপাতত যতটুকু জেনেছি তাতে আমরা মোটামুটি সন্তুষ্ট, কারণ আমাদের একটা দাবি পূর্ণ হয়েছে। এর আগে 5 দফা দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে যোগ দেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। ওইখানে সব পুরুষ অ্যাটেন্ডেন্সরা এসে সারাক্ষণ বসে থাকে এবং সামান্য কিছু হলে 10 জন, 12 জন, 15 জন, 50 জন ছেলে এসে আমাদের উপর আক্রমণ করতে আসে। আপনারা আমাদেরকে রাস্তায় আনার ব্যবস্থা করি না। আমি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে বলবো, আপনারা ডাকেন, চিকিৎসকদেরকে ডাকেন, ওদেরকে ডাকেন, ডিএমএফদেরকে ডাকেন, সেকমোদেরকে ডাকেন, ডেকে শোনেন হোয়াট ইজ দ্য প্রবলেম, কেন এই সমস্যাটা হচ্ছে। এদিকে হাইকোর্টের রায়ের পর রাজশাহী ও সিলেট সহ বেশ কয়েকটি মেডিকেল কলেজ থেকে আনন্দ র্যালি বের করেন তারা। উচ্চ আদালতের রায়কে জনকল্যাণ চিকিৎসা বান্ধব বলে উল্লেখ করেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। এর আগে সুরক্ষা আইন সহ 5 দফা দাবিতে আন্দোলন আর কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 4 দফা দাবি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে যাচ্ছেন চিকিৎসকরা। এই মুহূর্তে সচিবালয় এলাকায় আছেন সহকর্মী মনির হোসাইন। সরাসরি যাব তার কাছে। মনির, 5 দফা দাবি নিয়ে যে আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক এবং পোস্ট গ্রাজুয়েট যে চিকিৎসকরা, তারা এই মুহূর্তে সচিবালয় মুখে যে পদযাত্রা শুরু করেছিলেন, সেই যাত্রা যেই সচিবালয়ের আগেই ঠিক শিক্ষা ভবনের সামনে যে ব্যারিকেড পুলিশের, সেই ব্যারিকেডের সামনে এসে অবস্থান করে এবং তারা এই মুহূর্তে এই শিক্ষা ভবনের সামনের সড়কে অবস্থান করছে। এবং যেহেতু আমরা কিছুক্ষণ আগেই আসলে কোর্টের যে রায় হয়েছে, সে রায়তে বলা হয়েছে যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ
ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। তো সেই রায়ের পর তারা আসলে যেটি বলছে যে তাদের যেই 5 দফা দাবি ছিল তার মধ্যে একটি মাত্র দাবি ছিল এটি, এবং বাকি যেই 4 দফা দাবি সেই 4 দফা দাবি আদায়ে তারা আসলে এই পদযাত্রা করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিমুখে। এবং আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি তাদের এখান থেকে অর্থাৎ যে আন্দোলনকারীরা আছেন সেই আন্দোলনকারীদের পক্ষ থেকে 15 জনের একটি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাবেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে তাদের যে দাবি সেই দাবিগুলো তুলে ধরবেন। এবং তারা যেটি এখানে বলছেন যে তাদের যে 4 দফা দাবি রয়েছে বাকি সেই 4 দফা দাবিও তারা পূরণ করে তবেই রাজপথ ছাড়বেন। এবং এখানে যদি এর আগেই বলে রাখি যে সকাল 11টা থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করে এবং সারা দেশে যে কর্মবিরতি চলছিল সেটি অব্যাহত রয়েছে এবং সেই সাথে মহাসমাবেশের ডাক দেয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেই মহাসমাবেশের শেষে অর্থাৎ এক পর্যায়ে তারা পদযাত্রা করে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে এবং সেই পদযাত্রায় এসে সচিবালয়ের সামনে যে পুলিশ ব্যারিকেড সেই ব্যারিকেডে এসে অবস্থান নেয় এবং এখানে আসলে এখন পর্যন্ত তারা অবস্থান করছেন। এবং এখান থেকে যে তাদের 15 জন সদস্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাবেন এবং সেখানকার যে কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলবেন এবং তাদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়াগুলোর ব্যাপারে আসলে কথা বলবেন। তারা আসলে আমাদেরকে যেটি জানিয়েছে এবং আমরা জানতে চেয়েছিলাম তাদের যে পরবর্তী কর্মসূচি, তারা বলছেন যে তাদের এই পরবর্তী কর্মসূচি আসলে তারা এই মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে তারপরে তাদের যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। তো এই ছিল চিকিৎসকদের আন্দোলন থেকে আমার কাছে সব শেষ। সচিবালয় এলাকা থেকে সহকর্মী মনির হোসাইন। এদিকে 5 দফার 1 দফা পূরণ হয়েছে, 4 দফা দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা। বিস্তারিত জানবো। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী অপূর্ব অপু এবং রংপুর মেডিকেলে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। প্রথমেই যাব অপুর কাছে। অপু, দেখুন, 5 দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালের চিকিৎসকরাও আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছে। তারা আজকে সকাল থেকে এখানে কয়েক দফায় তারা আসলে ছোট করে বৈঠক করেছে। চিকিৎসকরা, আউটডোরের যারা চিকিৎসকরা তারা আসলে অনেকেই কিন্তু চিকিৎসা কার্যক্রম বন্ধ রেখেছেন, তবে কেউ কেউ আমরা দেখেছি আবার তারা চিকিৎসা দিচ্ছেন। তবে আমি এই মুহূর্তে যে ছবিটি দেখছেন এটি বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বহির্বিভাগের চিত্র। এখানে কিছুক্ষণ আগেও ভিড় ছিল, যারা রোগীরা এসেছিল তাদের ভিড় ছিল, তবে এখন তুলনামূলক আসলে ভিড় কম। দুপুর 2টা পর্যন্ত সাধারণত রোগী দেখে, সকাল 8:30 থেকে দুপুর 2টা পর্যন্ত এখানে রোগী দেখে, তবে 2টার পর রোগী থাকে না জানিয়েছেন এখানকার যারা কর্মরত। তারা বলছেন যদি রোগী থাকা সাপেক্ষে তারা রোগী দেখেন। তবে এখানকার যারা চিকিৎসকরা তারা বলছেন যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা আজকে দুপুর 12টার পর মূলত আসলে রোগী দেখা বন্ধ করেন। দুপুর 12টা পর্যন্ত তারা রোগী দেখেছেন, তারপর আসলে রোগী দেখছেন না। কিছুক্ষণ আগে আরও চিকিৎসকরা জানিয়েছেন যে ঢাকায় যেহেতু একটি ঘোষণা এসেছে, হাইকোর্টের রায় এসেছে যে নির্দিষ্ট নিয়ম নীতির বাইরে কেউ তার ডাক্তার পদবিটি লিখতে পারবেন না, সেই জায়গা থেকে তারা আসলে খুশি, আনন্দিত, উচ্ছ্বসিত প্রকাশ করেছে। তবে তাদের যে কেন্দ্রীয় কর্মসূচি যেটি রয়েছে সেটি এখন পর্যন্ত উত্তোলন করা না হওয়ায় তারা আসলে কর্মবিরতি অব্যাহত রাখবেন। যখন কেন্দ্র থেকে তারা ঘোষণা পাবেন যে কমপ্লিট শাটডাউনটি প্রত্যাহার করা হয়েছে, তারপর তারাও তাদের জায়গা থেকে কমপ্লিট শাটডাউন যেটি আছে সেই কর্মসূচিটা প্রত্যাহার করবে। তবে তারা এও নিশ্চিত করেছেন যে আসলে রোগীদের ভোগান্তির কথা চিন্তা করে তারা আংশিকভাবে তারা কিন্তু চিকিৎসা দিচ্ছেন। গতকালকেও দিয়েছেন, আজকেও চিকিৎসা সাধ্যমতন দেবার চেষ্টা করছেন। তবে সরকারের পক্ষ থেকে যে হাইকোর্ট থেকে রায়টি এসেছে এখন পর্যন্ত তারা বলছেন যে একটি রায়ে তারা সন্তোষ প্রকাশ করেছে, আরও বাকি 4টি রায় রয়েছে, 4টি দাবি রয়েছে। সেই দাবি আদায়ের পরিপ্রেক্ষিতে তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতাদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে। এই হচ্ছে বরিশাল শেরে বাংলা মেডিকেলের চিত্র। আমরা একটু যেতে চাই রংপুরের সহকর্মী আব্দুর রশিদ জীবন রয়েছে, জীবনের কাছ থেকে জানবো রংপুরের আন্দোলনের খবর। মূলত টানা 21 দিন ধরে কিন্তু 5 দফা দাবিতে আন্দোলন করে আসছে রংপুরের সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্রাজুয়েট যে চিকিৎসকরা রয়েছেন তারা। এবং এই কর্মসূচির অংশ হিসেবে আজকেই কিন্তু সকালে তারা বিক্ষোভ করেছেন এবং ঢাকা রংপুর দিনাজপুর মহাসড়ক যেটি রয়েছে রংপুরের ধাপ এলাকায় তারা সেই সড়ক অবরোধ করেছেন এবং টানা প্রায় 1 ঘন্টা অবরোধের পর তারা আবার মেডিকেলে ফিরে এসেছেন এবং তারা যেটি আন্দোলনে জানিয়েছেন যে তাদের যে দাবি ছিল এই দাবি যদি মানা না হয় তাহলে আন্দোলন চালিয়ে যাবে। এবং এরপরেই যখন আসলে আমরা যেটি দেখেছি যে তারা সকাল থেকেই কিন্তু ইনডোর সেবা এবং আউটডোর
সেবা, এই দুই সেবাই কিন্তু একেবারে বন্ধ করে দিয়েছিল এবং তাদের সাথে কিন্তু যারা চিকিৎসক রয়েছেন মেডিকেল কলেজের, যারা বিশেষ ক্যাডার চিকিৎসক রয়েছেন, তারাও কিন্তু এই শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকদের যে আন্দোলন সেখানে কিন্তু তারা সংহতি জানিয়েছিলেন এবং তারাও কিন্তু সেই আন্দোলনে কিন্তু সামিল ছিলেন এবং বেলা 12:30টার পরেই যখন আসলে হাইকোর্ট থেকে নির্দেশ আসলো যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ আসলে নামের আগে ডাক্তার যে পদবি সেটি আসলে তারা ব্যবহার করতে পারবে না, তারপরে কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তারা আনন্দ প্রকাশ করেছেন এবং তারা এটিও কিন্তু বলছেন যে তাদের আরো 4টি দাবি রয়েছে। এই দাবির মধ্যে বিএমডিসি থেকে আসলে ম্যাট শিক্ষার্থীদের যে রেজিস্ট্রেশন সেটি বন্ধ ঘোষণা করতে হবে এবং একই সাথে শূন্য পদে চিকিৎসকদের নিয়োগ দিতে হবে এবং চিকিৎসক সুরক্ষা আইন সহ ম্যাটস যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো বন্ধের পাশাপাশি মানহীন যে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো রয়েছে সেগুলো তারা বন্ধের দাবি জানিয়ে আসছেন এবং তারা যেটি বলছেন যে তাদের এই 4 দাবি না মানা পর্যন্ত তাদের যেটি আন্দোলন এখন পর্যন্ত তারা অব্যাহত রেখেছে। তবে রোগীদের কথা চিন্তা করে, সাধারণ মানুষের কথা চিন্তা করে ইনডোর যে সেবা সেটি কিন্তু তারা আসলে আবার চালু করেছে এবং সেখানেও কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু এখন পর্যন্ত কাজে যোগদান করেননি। যারা বিশেষ ক্যাডার রয়েছেন, বিশেষ ক্যাডার চিকিৎসক রয়েছেন, মেডিকেল চিকিৎসক, তারা আসলে ইনডোরের চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে এবং আউটডোর সেবা সকাল থেকে বন্ধ ছিল, যেহেতু 1টা পর্যন্ত আউটডোর সেবা চলে। এখন আসলে আউটডোরে কোনো রোগী নেই এবং গত কয়েকদিন থেকে কিন্তু আউটডোর সেবার রোগী যারা আসছিলেন তারা কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছেন। তো সব মিলিয়ে যারা আসলে আন্দোলন করে আসছিলেন তারা কিন্তু বলছেন যে সন্ধ্যার পর কেন্দ্রের সাথে কথা বলে তারা আসলে সিদ্ধান্ত নেবে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন কিনা। তো সব মিলিয়ে এই ছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসকদের আন্দোলনের সবশেষ। রংপুর থেকে আব্দুর রশিদ জীবন এবং এর আগে বরিশাল থেকে অপূর্ব। অন্য প্রসঙ্গ, 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতের কর্মসূচিতে গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ছাড়াও পরোয়ানাভুক্ত আসামির মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমেদ। এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের সংখ্যাগুরু যে মুসলিম সম্প্রদায় তাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় এই গণজাগরণ মঞ্চের কর্মীরা, নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। ইমরান এইচ সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে সে নিজে সরকারের যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাবের প্রধান এবং পুলিশের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময় বৈঠক করে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন। সে কারণে তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি। ধর্মীয় অধিকারের ব্যাপারে যে সোচ্চার ছিল এই তদানীন্তন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, তা কিন্তু চিরতরে স্তব্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে আরো জানবো। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাব তার কাছে। আফজাল, আজকে 9 জনের বিরুদ্ধে এই শাপলা চত্বরের গণহত্যার মামলায় প্রসিকিউশন পদক্ষেপ নিলেন। প্রশ্নটি হচ্ছে যে এই 9 জনই শুধুমাত্র কেন? কারণ হচ্ছে যে হেফাজতের শাপলা চত্বরের ঘটনায় হেফাজতে ইসলাম যেটি অভিযোগ দায়ের করেছে শেখ হাসিনা সহ 50 জনের মতো আসামি করে গত 27 নভেম্বর এই মামলাটি হেফাজতে ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসে দায়ের করেছিলেন। এরপরে আজকেই এই প্রসিকিউশন তরফ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 9 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট চাইলেন। এর মধ্যে 5 জনের বিরুদ্ধে ফ্রেশ ওয়ারেন্ট এবং 4 জনের বিরুদ্ধে, যেহেতু 4 জন অন্য মামলায় কারাগারে আছেন সেজন্য তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানোর একটি আবেদন তারা জানিয়েছেন এবং আদালত সেটি মঞ্জুর করেছেন। সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে এই 9 জনই শুধুমাত্র কেন? অনেকের নামই তো সে সময় এই জুলাই বা এই যে হেফাজতের 5 মের গণহত্যার সঙ্গে জড়িত থাকার নাম এসেছে। তখন চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে প্রাথমিক ধাপে অর্থাৎ প্রথম ধাপে টপ কমান্ডার যারা ছিলেন, অর্থাৎ যাদের নির্দেশে এই হেফাজতের শাপলা চত্বরে ম্যাসাকারটি হয়েছে তাদেরকেই মূলত প্রথম ধাপে আসামি করা হয়েছে। এরপরে তারা তদন্ত করছেন, তদন্ত করে পর্যায়ক্রমে আর যাদের নামগুলো তদন্ত উঠে আসবে তাদেরকেও কিন্তু দ্বিতীয় ধাপে এই শাপলা চত্বর গণহত্যার মামলায় আসামি করা হবে। আজকে হেফাজতের বেশ কয়েকজন নেতা আদালতে উপস্থিত ছিলেন। ওয়ারেন্ট জারির পরে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তারা যেটি বলেছেন যে তারা আসলে ন্যায় বিচার চান। আফজাল হোসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে। রাজধানীর ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান ও আনোয়ার হোসেন নাইমের 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এছাড়া লালবাগ থানার হত্যা মামলায় সাবেক এমপি
সুলাইমান সেলিম ও ধানমন্ডি থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামারের ছেলে জ্যোতিকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে আলাদা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সালমান এফ রহমান, আতিকুল ইসলাম ও মহিবুল হককে। পতিত ফ্যাসিস্ট সরকারের বিচারের জন্য দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। একটি মহল বিএনপিকে দোষারোপ করে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে উল্লেখ করে দলটির আরেক নেতা আব্দুল সালাম বলেছেন, গণ অভ্যুত্থানের 7 মাস পরও রাজনৈতিক ধূম্রজাল কাম্য নয়। বিভিন্ন কর্মসূচিতে প্রায় প্রতিদিনই দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান জানিয়ে আসছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বুধবার সকালে রাজশাহীর একটি হোটেলে দলটির বিভাগীয় সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম। বলেন, দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। 7 মাস অতিক্রম হয়েছে, কিন্তু এখনো একটা ধূম্রজাল বিস্তার করে রাখা হয়েছে। সবাই আমাদেরকে প্রশ্ন করে যে নির্বাচন কবে হবে, কিভাবে হবে, রাজনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে। এটা নিশ্চয়ই আমাদের কাছে কাম্য না। 5ই আগস্টের পরে যখন আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন যে কোনো প্রতিহিংসা করা যাবে না, সারা বাংলাদেশ কিন্তু যেভাবে যে আচরণ হওয়া উচিত ছিল তার কিছুই হয় নাই। একই দিন সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের নাগরিক অবস্থান কর্মসূচিতে অংশ নেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক ফিরিয়ে দেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সংকট নিরসনে দ্রুত নির্বাচনের পথে হাঁটতে হবে সরকারকে। জনসমক্ষে তুলে ধরতে হয়। এই মুহূর্তে সরকার জনপ্রতিনিধির সরকার। অনতিবিলম্বে মানুষের ভোটের নিশ্চয়তা দিয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। দেশে চলমান সংকট কঠোর হাতে নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। বাংলাদেশের সকল রাজনীতি। শাতিলা শারমিন, সময় সংবাদ। সোনালী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে মডার্ন স্টিল মিলস কোম্পানির বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। এজন্য 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, শিল্পে বিনিয়োগের নামে ব্যাংক ঋণ তুলে সে টাকা দিয়ে ভিন্ন ঋণ সমন্বয় এবং একটি অংশ সহযোগী প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে স্থানান্তর করা হয়। এভাবে চট্টগ্রামের মডার্ন স্টিল মিলস কোম্পানি 450 কোটি টাকা বের করে নেয় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে। নানা অপকৌশলে ব্যাংকটির বিভিন্ন শাখা থেকে ঋণের নামে 837 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে সরকারের নিরীক্ষা প্রতিবেদনে উঠে আসে। বেক্সিমকো গ্রুপের 169টি প্রতিষ্ঠানে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ বাতিল করেছেন হাইকোর্ট। এখন নিজস্ব তত্ত্বাবধানে প্রতিষ্ঠান চালাতে পারবে শিল্প গ্রুপটি। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। তবে গ্রুপটির কার্যক্রম পর্যবেক্ষণে রাখতে বলা হয়েছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোকে। এর আগে এক রিট আবেদনের প্রেক্ষিতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ছাড়া বাকি সব প্রতিষ্ঠানে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দেন উচ্চ আদালত। এরপর তত্ত্বাবধায়ক নিয়োগ করে বাংলাদেশ ব্যাংক। বুধবারের রায়ে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য রিসিভার নিয়োগ দেওয়ার বৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালত। যে রিসিভারগুলো নিয়োগ করা হয়েছিল বেক্সিমকো ফার্মা সহ, সেই রিসিভারগুলো আর থাকলো না। এই কোম্পানিগুলো ব্যবস্থাপনা তারা নিজেরা করবেন। তবে আদালত বলেছেন, এই কোম্পানিগুলো ব্যবস্থাপনা করার ক্ষেত্রে সম্পূর্ণভাবে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশের সরকার এবং অন্যান্য রেগুলেটরি বডি আছে, তাদের সুপারভিশন মনিটরিংয়ে স্ট্রিক্টভাবে আইন মেনে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতে হবে। গাজীপুরে সড়ক দুর্ঘটনায় সহকর্মী নিহতের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মহাসড়কে রিকশা চলাচল বন্ধের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরাও। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে মহাসড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা।
গাজীপুরের সদর উপজেলার বাঘেরবাজার এলাকার সড়ক দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে চারপাশ। শ্রমিকদের অভিযোগ, বুধবার সকালে কাজে যোগ দিতে আসার পথে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন জান্নাতুল ফেরদৌস তামান্না নামের এক শ্রমিক। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান সেই শ্রমিক। এ খবরে কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা কর্মবিরতি দিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ভাঙচুর করে বেশ কয়েকটি যানবাহন। দুদিন পর একটা ঘটনা ঘটবে ঘটনার ভিতরে আমরা কি মানুষ না? ওনাকে যখন ভিতরে নিচে মেডিকেল সার্ভিস দিবার জন্য ওনাকে নিচে কোনো অক্সিজেন সিস্টেম না, আর কি কোনো অ্যাম্বুলেন্স নাই, এত বড় একটা ফ্যাক্টরিতে কোনো অ্যাম্বুলেন্স নাই। আইন শৃঙ্খলা বাহিনীর আশ্বাসে 4 ঘন্টা পর শ্রমিকরা অবরোধ তুলে নেন। তবে এরপর রাস্তায় নামেন পরিবহন শ্রমিকরা। মহাসড়কে রিক্সা চলাচল বন্ধের দাবিতে আবারও রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। হাই রোডের মধ্যে অটো রিক্সা, থ্রি হুইলার রিক্সা, টমটম, পিকআপ এগুলো বন্ধ চাই। শ্রমিকের জন্য আমাদের সাথে অনেক সময় যাত্রীর লগে মারামারি হয়, টাকা ঘুরত দেওয়ার লিয়া। ঠিক অযথা কেন এই শ্রমিকগুলা গিয়ে ওই গাড়িটারে ভাঙবো? অযথা নি কারণে অযথা ভাঙছে, আবার ড্রাইভারটারে মারছে, মহিলা সুদ্ধা। পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে মহাসড়ক থেকে সরে যান শ্রমিকরা। স্বাভাবিক হয় যান চলাচল। ইতিমধ্যে আমরা গার্মেন্টস শ্রমিক মালিক, বাস শ্রমিক মালিকদের সাথে বিভিন্ন মিটিং করেছি। আশা করছি প্রতিদিনই যে ছোটখাটো সমস্যা হচ্ছে সেটা আমরা সলভ করার চেষ্টা করছি এবং সামনেও দিকে আমাদের প্রস্তুতি রয়েছে। এদিকে বকেয়া বেতন ভাতার দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। রাতের অন্ধকার কেটে দিনের আলো ফুটতে স্পষ্ট হতে থাকে ক্ষতচিহ্ন। আগুনে সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে বেঁচে থাকার লড়াইয়ে রাজধানীর মহাখালীর 7 তলা বস্তিবাসী। তাদের অভিযোগ, ট্রান্সফরমার থেকে আগুনের ঘটনা বারবার পুনরাবৃত্তি হলেও সমাধানে নেওয়া হয় না কোনো উদ্যোগ। 18 বছর ধরে একটু একটু করে সাজানো সংসার এক নিমিষেই পুড়ে ছাই। এরপরও মিথ্যে আশায় অবশিষ্ট খোঁজার চেষ্টা। কি করব, কোথায় যাব জানি না। বুধবার রাত 3:30টায় রাজধানীর মহাখালীর 7 তলা বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে যায় শতাধিক পরিবারের স্বপ্ন আর সম্বল। পরনের কাপড় থেকে শুরু করে নগদ টাকা, মাথা গোজার ঠাঁই সব হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় খুঁজছেন শত শত মানুষ। আমার 40,000 টাকা ফুরছে, আমার ঘরে যা ইত্যাদি জিনিস সব পুড়ে গেছে। সেলাই মেশিন, ফ্রিজ যা আছে ঘরে, 2টা রুম আসলে, একটা উপর একটা নিচে, দুটোটা সব শেষ। আমার মেয়ের একটা ফিটা ছিল, ফিটাটা পর্যন্ত আমি নিতে পারিনি, জাস্ট মেয়েটা নিয়ে বের হয়ে গেছি, একদম সর্বশান্ত। বস্তিবাসীর অভিযোগ, ট্রান্সফরমার থেকে আগুন লাগার ঘটনা নতুন নয়, বারবার পুনরাবৃত্তি হলেও নেই কোনো সমাধান। দেখতেছি কি মানে দাও দাও করে প্রায় অর্ধেক রুম আগুন জ্বলে গেছে। কার্টনের উপরে পড়ছে, ওখানে বাঙালি দোকান আছে, বাঙালি কার্টনের উপরে পড়ে ওই কার্টনে লাগিয়ে পরে পুরো আগুন লেগে গেছে। আহত হয় নাই কেউ, কিন্তু সবাই মানে সেফলি আল্লাহর রহমতে বের হইতে পারছে, কিন্তু কারোর কোনো জিনিসপত্র কেউ বের করতে পারে নাই। আগুনে কেউ হতাহত না হলেও পুড়ে গেছে 7 তলা বস্তির 100টির বেশি ঘর ও 4টি দোকান। হাজারো স্বপ্ন নিয়ে তৈরি করা তিলে সংসার এখন এক আগুনে সব নিঃশেষ হয়ে গেছে এই 7 তলা বস্তিবাসীর। এখন শুধু অবশিষ্ট যেই পুড়ে যাওয়া সামগ্রীগুলো আছে সেখান থেকে খুঁজছেন নতুন করে বাঁচার আশা। আর আজ রাত্রি বা কী করবে তারা পার করবেন, সেই স্বপ্ন দুঃস্বপ্ন ভেবেই কেটে যাবে আগামী জীবন, এমনটাই আসলে বলছেন এখানকার বাসিন্দা। রাজু ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ভারতের কিছু গণমাধ্যম সাম্প্রতিক সময়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন নিয়ে উদ্বেগ জানিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী মঙ্গলবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, দ্য ইকোনমিক টাইমস ও দ্য ইন্ডিয়া টুডে সহ ভারতের কিছু সংবাদ মাধ্যমে সম্প্রতি প্রকাশিত একের পর এক ভিত্তিহীন ও মন গড়া প্রতিবেদনে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এসব প্রতিবেদনে সেনাবাহিনীর ভেতরে অভ্যুত্থানের সম্ভাবনা এবং শৃঙ্খলা ভেঙে পড়ার কথা বলা হয়েছে। এসব প্রতিবেদন পুরোপুরি মিথ্যা এবং সেগুলো বাংলাদেশ ও এর সশস্ত্র বাহিনীর সুনাম ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পিত অপপ্রচারের অংশ। শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় কেন্দ্র পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। একাধিক বৈঠক শেষে ওই দিন সন্ধ্যায় লাখো রোহিঙ্গাকে নিয়ে ইফতারের আয়োজন করা হবে। দুই শীর্ষ নেতা সফরে রোহিঙ্গাদের নিজ দেশের ফিরে যাওয়ার বার্তা পাওয়া যেতে পারে বলে আশা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের প্রতিবেদন।
কক্সবাজারে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির, যেখানে বসবাস করছে 13 লাখের বেশি মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। দীর্ঘ 8 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। উল্টো গত কয়েক মাসে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে এসে আশ্রয় শিবিরের ঠাঁই নিয়েছেন 60 থেকে 70 হাজার রোহিঙ্গা। এ অবস্থায় আগামী শুক্রবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিব এর আগেও আশ্রয় শিবির পরিদর্শন করেছেন, তবে রোহিঙ্গা আশ্রয় শিবিরে প্রধান উপদেষ্টার এটি প্রথম সফর। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে WHO ওদের রেশনটা অর্ধেক করে ফেলছে, যার একটা নেতিবাচক প্রভাব আমাদের হোস্ট কমিটি পড়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এটা কিভাবে সমাধান করা যায়, এটা আমাদের প্রত্যাশা থাকবে ওনাদের কাছে। প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব আশ্রয় শিবির পরিদর্শনের পাশাপাশি একাধিক বৈঠকে অংশ নেবেন। এরপর সন্ধ্যায় ইফতার করবেন লাখো রোহিঙ্গার সঙ্গে। তাই কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কক্সবাজারে বিমানবন্দর থেকে একদম ক্যাম্প পর্যন্ত নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখছি। আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মনে করছেন এই সফরে আন্তর্জাতিক মহল রোহিঙ্গাদের সঙ্গে আছে এবং তারা স্বদেশে ফিরবে এমন বার্তা দিবেন। রাখাইনে স্বস্তি ফিরে আসবে আমাদের বিশ্বাস, এবং রোহিঙ্গারা তাদের ঘরে ফেরত যাবে। এই সফর সে ধরনের একটি বার্তা দেবে। এর আগে 2018 সালের 2 জুলাই নির্যাতিত রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরে আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখেন তিনি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দুপুরের সময় আরো থাকছে। পলাতক এমপিদের আনা ল্যান্ড ক্রুজার কিনতে চায় চট্টগ্রাম বন্দর। প্রতিটির দাম 9.5 কোটি টাকার বেশি। দ্বিতীয় নিলাম হবে 30টি গাড়ির। তামাক বিরোধী কার্যক্রমে সব সংস্থা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF মিলনায়তনে এক কর্মশালায় প্রেস সচিব বলেন, দেশকে তামাক মুক্ত করতে প্রয়োজন নতুন ধারণা। কর বাড়ালে তামাকের ব্যবহার কমবে। তামাক বিরোধী সংগঠনগুলোর এমন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলেও মনে করেন তিনি। প্রেস সচিব বলেন, বিকল্প চাষের ধারণা না দিলে তামাক উৎপাদনও নিরুৎসাহিত করা সম্ভব নয়। পুরো অ্যাক্টিভিজমটা ফোকাস হচ্ছে যে আমরা এনবিআরকে ফোর্স করছি যে ট্যাক্সটা বাড়াতে। ট্যাক্স বাড়িয়ে আমরা সিগারেটের দামটা বাড়িয়ে দিচ্ছি। ওরা তখন ফোর্স হচ্ছে, টোবাকো যারা সেল করে তারা দামটা বাড়িয়ে দিচ্ছে, এবং এই ধরনের একটা চিন্তা সবার মধ্যে যে এইটা বাড়িয়ে দিলে হয়তোবা টোবাকো কনজাম্পশন কমে আসবে, বাট ইট হ্যাজ ফেইলড। রাজধানীর ধানমন্ডিতে ফুটপাত দখল মুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। অবৈধভাবে গড়ে ওঠা ব্যবসা উচ্ছেদে অভিযানের পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ করা হবে বলে জানান ভ্রাম্যমাণ আদালত। এভাবেই ফুটপাত দখল করে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে খাবার দোকান সহ নানা ধরনের ব্যবসা। বুধবার রাজধানীর ধানমন্ডির 7 মসজিদ রোডে ফুটপাত দখল মুক্ত করতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পথচারীরা জানান, আগেও এখানে দোকান থাকলেও মাস 3 হলো বাধাহীনভাবে বেড়েছে ভ্রাম্যমাণ খাবার দোকানের সংখ্যা। একই সঙ্গে রাস্তা দখল করে গাড়ি পার্কিংয়ে তৈরি হয় অসহনীয় যানজট। কিছুদিন পরে অফ থাকে, আবার যে অবস্থা সে অবস্থা ফিরে আসে। মানুষের চলাচলতে অনেক সমস্যা হয়, যেহেতু মেন রোডের উপরে পড়ছে, আমরা যাতায়াত করতে আমাদের অনেক সমস্যা হয়। ভ্রাম্যমাণ আদালত জানান, অবৈধভাবে গড়ে ওঠা এসব ব্যবসা শুধু উচ্ছেদ অভিযানে নয়, বরং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমেই কমিয়ে আনা হবে। ফুটপাত থেকে যে অবৈধ স্থাপনা ছিল, স্থায়ী এবং অস্থায়ী, এবং যে লং পার্কিং যেগুলো ছিল, এগুলো আমরা উচ্ছেদ করার চেষ্টা করেছি। যারা লং পার্কিং লোক পেয়েছি মামলা দিয়েছি, যাদের মালামাল ছিল লোক পাইনি তাদের জিডি মূল্যে মালামালগুলো আমরা জব্দ করেছি। যাদের মালামাল সহ গ্রেপ্তার করতে পারছি তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের যে মামলা হবে, এবং যাদের জিডি মূল্যে আমরা মালামাল জব্দ করেছি এরা যদি মালিকানার কাগজপত্র দেখাতে পারে তাদের মালামাল আমরা ফেরত দিয়ে দিব। ফুটপাত দখলমুক্ত ও নিরাপদ হলে ঢাকার ব্যস্ত রাস্তায় চলাচলে কিছুটা স্বস্তির আশা পথচারীদের। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রমজান উপলক্ষে রাজধানীতে বিশেষ মূল্য ছাড়ে ভোগ্যপণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান সিটি গ্রুপ।
ঢাকার 15টি পয়েন্টে ট্রাকে করে এই পণ্য বিক্রি কার্যক্রম ব্যাপক সাড়া ফেলেছে। নিজেদের সন্তুষ্টির কথা তুলে ধরে পণ্যের দাম আরও কমানোর দাবি জানিয়েছেন ভোক্তারা। কারণ বাজারে সিটি গ্রুপের ভ্রাম্যমাণ ট্রাক আসতেই পণ্য কিনতে ছুটে আসেন ভোক্তারা। বাজার মূল্যের চেয়ে কমে ডাল, তেল, দুধ, আটা সহ 19 ধরনের পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। তবে পণ্যের দাম আরো কমানো যায় কিনা সেই দাবি জানিয়েছেন তারা। সিটি গ্রুপটা যাতে সবসময় এটা যদি দিতে থাকে, এভাবে থাকে, তবে মানুষের সাধারণ মানুষ এটার জন্য অনেক সন্তুষ্ট হবে। তো আলহামদুলিল্লাহ যদি এইভাবে তারা পুরো রমজান মাস প্রত্যেকটা পয়েন্টে দেওয়া যায়, আপাতত আমাদের মতো নিরহ মানুষ খায়া বাঁচতে পারবো আর কি। মহল্লা তো দাম বেশি 280 টাকা বেছে 2 লিটারেরটা, তো ওই সুবাদে এখানে একটু কম পাইছি, এই কারণে এখান থেকে একটু নেওয়া আর কি। আমরা যারা নিম্নমানের ক্রেতা আছি আমরা একটু কমে পাচ্ছি ওই জায়গাতে। সিটি গ্রুপের বিক্রয় প্রতিনিধি জানান, সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে রমজানের শুরু থেকে চালানো এই কর্মসূচি। প্রথম রমজান থেকে শুরু করে এ পর্যন্ত আমরা প্রতিদিনই প্রচুর পরিমাণে কাস্টমার পাচ্ছি। কাস্টমাররা স্বতঃস্ফূর্তভাবে আমাদের গাড়ি থেকে পণ্য কিনে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে বাজার মূল্য থেকে অনেক কম প্রাইসে প্রোডাক্ট পাচ্ছে। রমজান উপলক্ষে প্রেস ক্লাব, কারওয়ান বাজার সহ রাজধানীর 15টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে করে এই বিক্রি কার্যক্রম চালাচ্ছে সিটি গ্রুপ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে ব্যাংকগুলোতে বাড়তে শুরু করেছে টাকা তোলার চাপ। এর জেরে কলমারি মার্কেটে গড় সুদহার দাঁড়িয়েছে 10%। উৎসব কেন্দ্রিক অর্থনীতির গতি বাড়াতে ব্যাংকগুলোকে চাহিদা অনুযায়ী নগদ টাকার সরবরাহ নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। সাইফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। উৎসবকে কেন্দ্র করে চাঙ্গা হয় ব্যবসা বাণিজ্য, বাড়ে ব্যক্তিগত ও ব্যবসায়িক লেনদেন, চাহিদা বাড়ে নগদ টাকার। তাই ঈদকে সামনে রেখে ব্যাংকমুখ গ্রাহকদের ভিড়। প্রয়োজন মতো টাকা তুলতে পারা নিয়ে তাদের মাঝে দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া। কিছু ট্রানজেকশন আছে যেগুলো আমরা মোটামুটি করতে পারছি, ভালোভাবেই করতে পারতেছি। আমাদের লেনদেনগুলো ঠিকঠাক মতন হচ্ছে। অনেক ব্যাংক দিচ্ছে না, লেট করছে। মাঝে তো আরও অনেক সংকট ছিল, তখন দেখা গেছে ব্যাংকে আমরা যতটা চাহিদা ছিল ততটা আমরা দিতে পারে নাই। অনেকগুলো ব্যাংকে হচ্ছে যে টাকা পয়সা গ্রাহকের দিতে পারে না বা ট্রানজ্যাকশন অনেক সমস্যা আছে। বাট স্টিল নাও এখন দেশের যে প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপট অনুযায়ী আলহামদুলিল্লাহ অনেকটাই সচল হয়ে এসেছে। ব্যাংকগুলো শুধুমাত্র বড় গ্রাহকদের দিকে নজর না দিয়ে অর্থনীতি সচল রাখতে ছোট গ্রাহকদের নগদ টাকার চাহিদা মেটানোর উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ ব্যাংক সংশ্লিষ্টদের। যেই ব্যাংকিং অতি দরিদ্র সাধারণ মানুষের ব্যাপারে দায়বদ্ধতা অনুভব করে না, যেই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মনে করে যে নাকি আমার কাছে কারি টাকা নিয়ে আসতে পারবে, সেই আমার গ্রাহক, এবং তার জন্য পার্সোনালাইজড সার্ভিস দেওয়াটাকেই আমি ব্যাংকিং সেক্টরের সেবার ক্ষেত্রে আমি আমার ভালো বা বড় অঙ্গীকার মনে করি। এই ব্যাংকিংয়ের প্রতি আমার কোনো দরদ নাই। রুগ্ন ব্যাংকগুলোর গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী টাকা তোলার সুযোগ করে দিতে কেন্দ্রীয় ব্যাংকে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। যেগুলো রুগ্ন ব্যাংক, তাই না, সেগুলোর থেকে যাতে টাকা পয়সা যাতে গ্রাহকরা পায়, অন্তত সেই ব্যবস্থাগুলো করার জন্য ফর দ্য টাইম বিং সেন্ট্রাল ব্যাংকের আর ব্যবস্থা নিতে হবে। তুমি লিকুইডিটি ক্রাইসিসে কেন তোমার টাকাগুলো উদ্ধার হয় নেই, তো তুমি আমাকে দেখাও তুমি 6 মাসে কী করছো। তো যারা বেশি ভালো করতে পারছে তাদেরকে বেশি টাকা দেবে, যারা খারাপ করতে পারছে তাদেরকে দিবেই না। টাকা তোলার চাপ সামাল দিতে ব্যাংকগুলো নিজেদের মধ্যে স্বল্প সময়ের জন্য টাকা ধার করে। কলমানি মার্কেট নামে পরিচিত এই ব্যবস্থায় এখন সুদহার ছাড়িয়েছে 10%। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। পলাতক ও সাবেক সংসদ সদস্যদের নামে আনা 5টি ল্যান্ড ক্রুজার কিনতে মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সরাসরি নিলামে অংশ না নিলেও প্রতিটি গাড়ি 9,67 লাখ টাকা রিজার্ভ মূল্যে কিনতে চায় প্রতিষ্ঠানটি। এদিকে প্রথম নিলামে বিক্রি না হওয়া এমপি কোটা 30টি গাড়ির জন্য দ্বিতীয় দফায় নিলাম আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টমস হাউস। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। চট্টগ্রাম বন্দরের কার শেডে গত 7 মাসের বেশি সময় ধরে পড়ে থাকা এমপি কোটার এসব গাড়ি এমনিতেই সাধারণের ব্যবহারের অনুমতি নেই, তাই কিনে নিয়ে ব্যবহারের পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজেদের যানবাহন সংকটের তথ্য তুলে ধরার পাশাপাশি 5টি ভিআইপি ল্যান্ড ক্রুজার কেনার অনুমতি চাওয়া হয়েছে। কাস্টমস যেই নিলাম প্রক্রিয়ায় যাচ্ছে সেখানে তাদের রিজার্ভ ভ্যালু অনুযায়ী
তারা কোনো রকম দাম পাচ্ছে না। আমরা প্রস্তাব দিয়েছি যে কাস্টমসের রিজার্ভ ভ্যালুতে আমরা 5টা গাড়ি কিনতে আগ্রহী। প্রতিটি গাড়ির রিজার্ভ মূল্য 9,67,00,000 টাকা নির্ধারণ করে 24টি গাড়ি নিলামে বিক্রির চেষ্টা চালিয়েছিল চট্টগ্রাম কাস্টম হাউস, কিন্তু প্রথম নিলামে গাড়ির সর্বোচ্চ মূল্য 3,10,00,000 টাকা উঠল। রিজার্ভ মূল্যের 60% না হয় কোনো গাড়ি বিক্রি সম্ভব হয়নি। বন্দর যদি 9,67,00,000 টাকায় আমার গাড়িগুলো নিতে চাই, অবশ্যই আমরা রাজস্বের দিক থেকে খুব বেশি লাভবান হব, সরকার রাজস্ব অনেক বেশি পাবে। মন্ত্রণালয় থেকে অনুমতি পেল গাড়ি কিনতে গেলে বন্দরকে আইনি জটিলতায় পড়তে হবে বলে মনে করেন বিডার নেতারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করে এই সমস্ত গাড়িগুলা সরকারি বিশেষ কাজে ব্যবহার করবে, তাহলে এটা সরকারের নির্দেশনা মোতাবেক রাজস্ব বোর্ড থেকে পারমিশন নিয়ে এটা নিতে পারবে। জাপান থেকে আমদানি করা এসব গাড়ির বাজার মূল্য 12 থেকে 15 কোটি টাকা। প্রথম নিলামে পর্যাপ্ত দর না ওঠায় বিক্রি হয়নি একটি গাড়িও। দ্বিতীয় নিলামও আদৌ এসব গাড়ি বিক্রি হবে কিনা তা নিয়ে সন্দিহান কাস্টমস কর্মকর্তারা। তবে রিজার্ভ ভ্যালুতে বন্দর কর্তৃপক্ষ গাড়ি কেনার যে আগ্রহ দেখিয়েছে, এটিকে কাস্টমস আশার আলো হিসাবেই দেখছে। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। ঈদ উপলক্ষে রমজানের শুরু থেকেই বিক্রি বাড়ছে প্রযুক্তি পণ্যের। ক্রেতাদের বিশেষ নজর স্মার্ট ওয়াচ ও নতুন ফিচারের মোবাইল ফোনের দিকে। বিক্রি বাড়াতে বিভিন্ন ধরনের অফার দিচ্ছেন বিক্রেতারা। অন্তরা সেনের রিপোর্ট। ঈদের সবকিছুতেই চাই নতুনত্বের ছোঁয়া। পোশাকের পাশাপাশি উৎসবের মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করার জন্য নতুন স্মার্টফোনের চাহিদাও বেড়েছে রমজানের শুরু থেকে। ঈদের উপলক্ষে আমি এবার ইয়ারবাড কিনতে আসছি। এবার হচ্ছে একটা নিউ ফোন নেওয়ার ইচ্ছা আছে, সাথে হচ্ছে ফোনের সাথে যেহেতু অবশ্যই একটা হেডফোন না হলে তো চলেই না। আর বাসায় যেহেতু আমি একটু গান শুনতে বেশি পছন্দ করি, তার সাথে হচ্ছে আমি একটা সাউন্ড বক্স নিতে চাচ্ছি। এখন একটা মোবাইল কিনা হয়েছে। ঈদ উপলক্ষে একটা স্মার্ট ওয়াচ কেনার ইচ্ছা আছে। চাহিদা বেড়েছে স্মার্ট ওয়াচ, ইয়ারবাড আর পোর্টেবল স্পিকারের। ভ্রমণ পিপাসুদের আগ্রহে রয়েছে পাওয়ার ব্যাংকও। ব্লুটুথ কর্ডলেস হেডফোনগুলো অনেক বেশি জনপ্রিয় হয়েছে এবার। হ্যাঁ, তারপরে আমাদের যে আধুনিক যে ল্যাপটপগুলো আছে, ফোল্ডিং ল্যাপটপগুলো আছে, ল্যাপটপগুলো মানে বেশি সেল হচ্ছে। হ্যান্ডের কিছু ইয়ারবাডস আসছে যেগুলো হচ্ছে আপনার লং জার্নির জন্য, কারণ ঈদে তো অনেকেই ট্যুরে যায়, এই জন্য ওই জিনিসটাও বেশি চলতেছে। ছোট বাচ্চারা যেমন স্মার্ট ওয়াচ নিতেছে, নতুন নতুন স্মার্ট ওয়াচ আসছে, সিম সহ অ্যান্ড্রয়েড। ওভারহেড হেডফোন আছে, ইয়ারবাডস আছে, পাওয়ার ব্যাংকও আছে। এদিকে ক্রেতা টানতে এসব পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো দিচ্ছে মূল্য ছাড় সহ বিভিন্ন অফার। ল্যাপটপ, ডেস্কটপ এবং পিসি, আপনার একটা ইয়ারবাড থেকে শুরু করে সবকিছুতে এখন আলাদা আলাদা ডিসকাউন্ট আছে এবং সাথে কুপন আছে এবং বিভিন্ন ধরনের ভাউচার অফার আছে। ফোন, ঘড়ি সহ নানা ধরনের প্রযুক্তি পণ্যের মধ্যে অনেকেই কিনছেন ল্যাপটপ ও ডেস্কটপ। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানে 18 ঘন্টায়ও জিম্মি দশা কাটেনি ট্রেন যাত্রীদের। দেশটির বেলুচিস্তানে ট্রেনের যাত্রীদের জিম্মির ঘটনায় এখন পর্যন্ত 155 জনকে জীবিত উদ্ধার করেছে সেনাবাহিনী। এখনও আটকা প্রায় 250 যাত্রী। চলমান অভিযানে এখন পর্যন্ত 27 অস্ত্রধারী নিহত হয়েছেন। সন্ত্রাসীদের হামলায় ট্রেনের চালক ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রাণ হারিয়েছেন অন্তত 10 জন। আহত হয়েছেন আরও 37 জন। বাকি জিম্মিদের উদ্ধারে অব্যাহত রয়েছে অভিযান। স্থানীয় সময় বুধবার রাতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পাকিস্তানের কোয়েটা রেল স্টেশনের বাতাস। পাকিস্তানের রেল হামলায় আটক বাকি জিম্মিদের ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের কাছে আকুল মিনতি জানান তারা। মঙ্গলবার খাইবার পাখতুনখোয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর বেলুচিস্তানের লোক বিবর্জিত এলাকায় নিষিদ্ধ সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মির হাতে জিম্মি হয়ে পড়ে জাফর এক্সপ্রেসের চালক, কর্মীসহ 400-রও বেশি যাত্রী। উদ্ধার অভিযান চালিয়ে বেশ কিছু যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও অনেকেই সন্ত্রাসীদের জিম্মি রয়েছেন। আমি হাত জোর করে বলছি, আমার সন্তানকে ফিরিয়ে আনুন। আপনারা যখন শুনলেন ট্রেনে বিপদ, তখন ট্রেন থামালেন
থামালেন না কেন? আপনারা ট্রেন থামালে আমার সন্তান আমার কাছে থাকতো। কোয়েটা রেল স্টেশনে ত্রাণ কেন্দ্র স্থাপন করে উদ্ধারকৃত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজেদের রোমহর্ষক অভিজ্ঞতার বর্ণনা দেন তারা। সন্ত্রাসীরা প্রথমে আরপিজি দিয়ে ট্রেনের ইঞ্জিনে আঘাত করে, এরপর শুরু হয় গোলাগুলি, বিস্ফোরণও শোনা যায়। কিছু সময় পর তারা আমাদেরকে বলে ট্রেন থেকে নেমে না গেলে আমাদের উপর গুলি চালানো হবে। আমাদের উপর হামলা চালিয়েছিল আক্রমণকারীরা, অনেকেই এতে নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, পুলিশের অভিযানের পর সন্ত্রাসীরা ছোট ছোট দলে ভাগ হয়ে যায়। আক্রমণকারীরা তাদের আন্তর্জাতিক যোগাযোগের জন্য স্যাটেলাইট ফোন ব্যবহার করছে। সন্ত্রাসীরা আফগানিস্তানে তাদের মাস্টার মাইন্ডের সঙ্গে যোগাযোগ করছে এবং নারী শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। এছাড়া এলাকার কঠিন ভূপ্রাকৃতিক গঠন অভিযানকে আরও জটিল করে তুলছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সৌদি আরবের জেদ্দায় রাশিয়ার সঙ্গে 30 দিনের সাময়িক যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। যদিও ইউক্রেনের যুদ্ধবিরতিতে সম্মতি জানানোর কয়েক ঘন্টার মধ্যে কিয়েভ ও খার্কিভে হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার কুরস্ক অঞ্চলের 12টি গ্রাম দখলের দাবি করেছে মস্কো। খুব দ্রুতই কিয়েভের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা সুজ্জা নিয়ন্ত্রণে নিতে পারে মস্কো। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে পুতিন রাজি হবেন বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় ইউক্রেনের ওপর থেকে সামরিক সহায়তা ও স্যাটেলাইটের ছবি বিনিময়ের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। সংঘাতের স্থায়ী ও টেকসই সমাধানের জন্য অবিলম্বে আলোচনায় বসা হবে, যা তাদের স্বার্থ, নিরাপত্তা এবং একটি জাতি হিসেবে উন্নতির সক্ষমতাকে বিবেচনা করবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডক্টর নয়। হাইকোর্টের রায় না মানলে আইনি ব্যবস্থার নির্দেশ। 4 দাবিতে এখনো কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ চরম এবং পতিত ফ্যাসিস্ট সরকারের বিচারে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি বিএনপির। দলকে দোষারোপ করে জনবিচ্ছিন্ন করার অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি নেতাদের। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।